স্বাগত। অন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীরা অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। উত্তরাধিকার আইনে নারীর অবস্থানটা কি? সহজ ভাষায় যদি জানতে চাওয়া হয় যে নারী কেন উত্তরাধিকার সম্পত্তি পুরুষের সমান পান না, তার উত্তর কি? সংবিধানের সব নাগরিকের সমান অধিকার থাকলে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে পারিবারিক আইন কেন শরিয়া আইনে চলে? নতুন বৈষম্য বিরোধী যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন, তাদের কাছে কি নারীরা দাবি জানাবেন এই বৈষম্য বিলোপের? আজ অন্য পক্ষে আলোচনা, উত্তরাধিকার আইনে নারীর প্রতি বৈষম্য বিলোপ কবে? সঙ্গে আছেন মানবাধিকার কর্মী খুশি কবির এবং আছেন সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল সুমাইয়া আজিজ। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমি আইনের বিষয়গুলো আসলে একটু জানতে চাইব সুমাইয়া আপনার কাছে। তার আগে খুশি কবির আপনার কাছে যদি প্রশ্ন রাখি যে এই বিষয়টা নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলছি, নতুন করে কথা বলার কারণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যেই অন্তর্বর্তী সরকার এসেছেন তাদের কাছে সবাই যার যার দাবি পেশ করছে। আমার মনে হলো যে এটা তো আসলে নারী সমাজেরও একটা দায়িত্ব এই মুহূর্তে তাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে দাবিটি, সেই দাবিটি নিয়ে যাওয়ার। আপনার কি মনে হয়? না, এটা নিয়ে নারী সংগঠন তো ৮০ দশক থেকে একসাথে আমরা এগুলো দাবি তুলেছিলাম, যখন এরশাদের আমলেও ছিল যে একটা অভিন্ন পারিবারিক আইন করা দরকার। তো যাই হোক, বহু সময় এটা দাবি প্রত্যেকবারই তোলা হয়, এবারও যে তোলা হচ্ছে না সেটা না। আর যেটা হচ্ছে যে এই সরকারের আমরা দেখছি যে সংবিধান এবং অনেক কিছু বিষয় ওনারা সংস্কারের কথা চিন্তা করছে, কিছু কমিটি গঠন করেছে, কিছু ব্যক্তিদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা মনে করি যে এই উত্তম সময় এটাকে তুলে ধরা, আর অনেক যৌক্তিকতা আছে। এটা এখন যদি না বলি, পরে যদি বলা হয় আমি সেটা বলবো যে কেন যৌক্তিকতাগুলো আছে আর কিসের জন্য এটা প্রয়োজন। আপনি একটু বলেন যৌক্তিকতাটা। আমরা যৌক্তিকতা আমি একটা বলবো যে এটা শুধু মুসলিম পারিবারিক আইন না, এটা হলো যে সকল ধর্মের ব্যাপারে। তো মুসলিম পারিবারিক আইনে যেটা বলা হচ্ছে যে আমরা জানি যে সেখানে কিছু সম্পত্তি মানে উত্তরাধিকার হিসাবে অর্ধেক মানে যে তার সমকক্ষ যে পুরুষ, যেরকম সে বাবা হলে আর মা হলে বাবা দ্বিগুণ পাবে, মা তার অর্ধেক পাবে। স্বামী স্ত্রী হলে মানে সেটা একই, মানে স্ত্রীর সম্পত্তি স্বামী যতটা পাবে, স্বামীর সম্পত্তি স্ত্রী তার অর্ধেকটা পাবে অনুপাতে। ছেলে মেয়ে হলেও এটা হয়। আর একটা হলো যে অনেক ক্ষেত্রে যেরকম কোনো পুত্র সন্তান না থাকলে ছেলে মেয়েরা সম্পত্তি পুরো পাবে না। একটি মেয়ে থাকলে, এটা আমাদের লয়ার আছে সে আরও ভালো বলতে পারে, কিন্তু আমাদের কাছে সব আসে তো, একটি মেয়ে থাকলে সে অর্ধেক সম্পত্তি পাবে, বাকি অর্ধেক যাবে অন্য শরিকদের কাছে। আর দুটো মেয়ে থাকলে সে 2/3 পাবে, 1/3 যাবে অন্য শরিকদের কাছে। কিন্তু যেটা হচ্ছে যে পুরুষ থাকলে, ছেলে থাকলে তাহলে এই ভাগটা অন্যদের কাছে যাচ্ছে না। তো আমার এটা প্রশ্ন হচ্ছে যে সে পাচ্ছে কিছু, কিন্তু সে কিছু পাবে কেন, মানে কেন সমান নয়? আমাদের প্রশ্ন সেটাই হচ্ছে ওইখানে। আর হিন্দু আইন তো একেবারে ইন্ডিয়াতে পরিবর্তন এত হয়েছে, যেখানে হিন্দু প্রধান, মানে প্রধান বলবো না কিন্তু হিন্দু মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ হিন্দু ওখানে। তো বাংলাদেশের হিন্দু পুরুষরা বিশেষ করে তারা কিছুতেই দেবে না। অন্য সব জায়গায় আমি বলবো যে পারিবারিক আইন বলবো না, শরিয়া আইনের নারীর ব্যাপারে যেরকম আমাদের সরকার হিল্লা অবৈধ করেছে, এটা একেবারে নাই। তো এখানে তো আমরা পরিবর্তন করতে পেরেছি। অথবা পুরো সম্পত্তি যদি কোনো নারীকে দিতে চান, আমি বললাম যে শরিয়া আইনের আমরা কিন্তু নারীর বিষয়ে কিছু পরিবর্তন করেছি,
হ্যাঁ, কিন্তু সম্পত্তির ব্যাপারে কেন আমাদের এত? এই প্রশ্নটা আবারও আমি আপনার কাছে করব, কেন সম্পত্তির ক্ষেত্রেই এই আমার একটা জিনিস জানা ছিল সুমাইয়া আজিজ আপনার কাছে, যে নতুন দায়িত্বের জন্য আপনাকে অভিনন্দন জানিয়ে নিচ্ছি আগে। সেটা হচ্ছে যে আর্টিকেল 41, এই বিষয়টা যদি আপনি একটু ব্যাখ্যা করে আমাদেরকে বলেন, কেন আর্টিকেল 41কে আমরা এখনো বহাল রাখি, বা আমরা জানি, একেবারে জানি না তা না, কিন্তু সংবিধানে সব মানুষ যদি সমান হয় তাহলে কেন এখন পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ে কথা তুলছি না? আমি ধন্যবাদ সবাইকে। আমি প্রথমে শুরু করছি, আপনি বলছিলেন যে বৈষম্যের শুরুতেই আসলে আমরা নারীদের বৈষম্যের জায়গাগুলোকে তুলে ধরতে চাচ্ছি। আমার জুলাই আগস্ট মাসের সমস্ত শহীদ, যে সকল এর মধ্যে নারীও আছেন, ওনাদের প্রতি আমার শ্রদ্ধা, যারা অসুস্থ তাদের প্রতি আরোগ্য কামনা রইল। আপনি জানেন উর্মি, একটা ইস্যু, আপনাদেরই একজন সহকর্মী একজন মেয়ে সন্তান রেখে মারা গিয়েছেন, একজন রিপোর্টার এবং বাচ্চা একটা শিশু। ওর নিউজটা যেদিন প্রথম টিভিতে আসে, প্রথম জিনিসটাই চিন্তা করছিলাম যে হোয়াট ইজ দ্য ফিউচার অফ দ্যাট চাইল্ড, বাচ্চাটার কী হবে। সো নারীদের ক্ষেত্রে সংবিধানের যে প্রশ্নটা আপনি জিজ্ঞেস করছেন, আমাদের আসলে অনেকগুলো ইস্যু তো অ্যাট দিস মোমেন্ট আমাদের রাষ্ট্রের কাছে কিন্তু অনেকগুলো, আমরা একটা ক্ষত বিক্ষত রাষ্ট্র হাতে পেয়েছি যেটাকে সংস্কারের প্রক্রিয়ায় আমরা আছি, এবং এটা পারফেক্ট টাইম যে আসলে এই প্রশ্নগুলো আমরা উত্থাপন করি। বদল হলে হয়তো এখনই হবে, নয়তো আরও অনেক পিছিয়ে যাব আমরা। সো ওই জায়গাটা থেকে আমার বক্তব্যটা হচ্ছে যে সংবিধানে 41 অনুচ্ছেদে যেমন আছেন, বিদ্যমান অনুচ্ছেদে কিন্তু নারী পুরুষের সমান অধিকারের কথাটাও বলা হচ্ছে, এবং আমাদের অনেক আইন সংস্কার হচ্ছে। সেই বিষয়ে আপনি দেখেন যে আমরা যখন আজকে সম্পত্তির কথা বলছি, আমরা কিন্তু গতানুগতিকভাবে আমরা ধরে নিচ্ছি জমি জমা এই সমস্ত কথা বলছি, ফিনান্সিয়াল স্টেবিলিটির কথাটা আসে না। ফিনান্সিয়াল যে আজকাল মেয়েদের যে চাহিদাটা, মেয়েদের যে অধিকারের জায়গাটা, আজকে একটা কোম্পানিতে বাবা মালিক, শেয়ারের ভ্যালু আছে, শেয়ারটা কিভাবে ডিভাইড হবে। আবার যখন শেয়ার আমরা একটা ছেলেকে দিচ্ছি, মেয়েকে দিচ্ছি, ইউজুয়ালি এখন যারা মোটামুটি একটু সামাজিকভাবে প্রতিষ্ঠিত, ওনারা চেষ্টা করেন যে সম অধিকারে ছেলেকে 20% দিলে মেয়েকে 20% দিয়ে আমরা চেষ্টা করি যে সেটার একটা ইয়ে করা। তো ওভাবে আসলে আমার যেটা মনে হয় যে আসলে সংবিধানকে আমরা একটা নতুন কমিটি করেছে, ডেফিনেটলি সেই কমিটির কাছে আমরা এই পয়েন্টগুলো উপস্থাপন করছি যে সাংঘর্ষিক, প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক এবং সমাজ ব্যবস্থার সাথে সাংঘর্ষিক, আমাদের আমাদের যে স্পিরিটটার সাথে যে সাংঘর্ষিক, এগুলো অবশ্যই সাংবিধানিক যে কমিশনটা করা হয়েছে ওনারা দেখবেন, পর্যালোচনা করবেন, এবং আমরা ভেরি হোপফুল যে আমরা আসলে যে ধরনের ব্যক্তিবর্গকে আসলে সিলেক্ট করে এই জায়গাগুলো দেওয়া হচ্ছে, ওনাদের থেকে আমাদের সর্বোচ্চ আসলে এক্সপেকটেশন যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। তার মানে আসলে আমরা খুবই একদম পারফেক্ট টাইমিংয়ে কথা বলছি। কিন্তু একটা বিষয় হচ্ছে খুশি খবর, যেটা আমি বলছিলাম যে কেন সম্পত্তির ক্ষেত্রেই শুধু এই সমস্যা? আপনি বলছেন যে হিল্লা বিয়ের মতো যে বিষয়গুলো ছিল খুবই মানে পশ্চাদপদ একটা জিনিস, সেই সমস্ত বিষয়কে কিন্তু আমরা ফেলে দিতে পেরেছি। কিন্তু আপনার কি মনে হয় একজন মানবাধিকার কর্মী হিসেবে, নারী অধিকার কর্মী হিসেবে, সম্পত্তির সাথে তো আসলে অনেক কিছু জড়িত, সেটাই কি মূল কারণ? সম্পত্তির সাথে জড়িত হলো যে শুধু অর্থটা না, অথবা ওই জমিটা না, বা ওই সম্পদটা না, এটার সাথে কিন্তু সিদ্ধান্ত নেওয়া আর ক্ষমতার একটা বিষয় চলে আসছে। তো ওই ক্ষমতার বিষয়টা যখন চলে আসছে, এটা একটা পুরুষতান্ত্রিক ব্যবস্থা, এবং সেই পুরুষতান্ত্রিক ব্যবস্থায় পুরুষরা একটুখানি, আমার মনে হয় আমাদের পুরুষদের সাথে কাজ করতে, আমি ওই ইনসিকিউর ভগার বলতে চাচ্ছি না, আমি সবাইকে সমানভাবে দেখতে চাচ্ছি। দেখে আমি খালি বলবো যে পুরুষদেরকে তাদের উদার হতে হবে, তারাও নিজেদেরকে মানুষ হিসাবে দেখতে চেষ্টা করুক, তারা নিজেদেরকে পুরুষ হিসাবে না দেখে তারাও মানুষ হিসাবে দেখুক, নারীকেও মানুষ হিসাবে দেখুক। আপনি কি মনে করেন না যে এইটা যদি আপনার নারী পুরুষ সমান হয়, পুরুষের উপর থেকেও তো ভার কিছুটা কমে? অনেক কিছু কমে। কেন? যেটা হচ্ছে যে পুরুষ যে মনে করছে যে তার দায়িত্ব হচ্ছে রক্ষণাবেক্ষণ, দেখাশোনা করা, খাওয়ানো দাওয়ানো, যা যা ভরণ পোষণ, এখন সেটা তো তার জন্য একটু সমস্যা। আর একটা হলো বোঝা, সমস্যা বলবো না, বোঝা, আর সবাই এটা করেও না। দ্বিতীয় হলো যে পুরুষের জন্য মানে আর একজনের, কেন সে যদি সত্যিকারের যদি বিশ্বাস করে, আমি ইসলাম ধর্মই যদি মনে করি যে ইসলাম ধর্ম সে যদি মুসলিম হিসাবে বিশ্বাস করে, তখন তার অর্ধেক দিলেও দিতে বাধ্য। কিন্তু এটা বাস্তবে হচ্ছে না। বাস্তবে যে কোনো নারী সে তার সম্পত্তির অধিকার যদি চায়, এটাকে অধিকার পেতে, আর এটা পায়, তখন তার পরিবার তার সাথে, তার মা, তার ভাই, তার বোনরা তার সাথে কিন্তু সহযোগিতা করে না, সম্পর্ক করে ফেলে। তো মূল কথা হচ্ছে যে চিন্তার পরিবর্তনটা আনতে হবে, এবং
আমার মনে হয় সংবিধান যেহেতু আমাদেরকে সমান অধিকার দিচ্ছে, সর্বক্ষেত্রে এটা অবশ্যই আনা দরকার। সুমাইয়া আজিজ, আপনার কাছে আমি ফিরবো আসলে ওই মানে আইনগতভাবে এই বৈষম্য বিলোপের জন্য কি করা যেতে পারে সেই বিষয়টা নিয়ে আমি একটা বিরতির পরে ফিরে আপনার কাছে এই প্রশ্নে ফিরছি। একটা বিরতির সময় পৌঁছে গেছি, নিচ্ছি একটা বিরতির সঙ্গে থাকুন। আরও একবার স্বাগতম পক্ষে আজ কথা বলছি উত্তরাধিকার আইনে নারীর প্রতি বৈষম্য বিলোপ কবে এই বিষয়ে। সুমাইয়াতে যে প্রশ্নটা আপনাকে করেছিলাম এবং আপনি একবার আসলে উত্তর দিয়েছেন যে এখানে মানবাধিকার কর্মী, নারী অধিকার কর্মী যারা আছেন তারা তো নিশ্চয়ই দাবি তুলবেন। আইনের জায়গা থেকে আপনাদের আসলে কি করার আছে? কারণ আমরা মনে করি যারা আইনের সঙ্গে জড়িত তারাও একরকম মানবাধিকার কর্মীই বটে। অবশ্যই আমাদের ডেফিনেটলি আমরা যখন কাজ করি কোনো মানুষের পক্ষে, আমাদের প্রথম কথাটি থাকে সোশ্যাল রিফরমেশনটা। সোশ্যালি আমরা কিভাবে আইনের মাধ্যমে, আইন যদি আমরা একটা ওয়ে অফ লাইফ ধরে নিই, আইন আপনাকে সব সমাধান দিবে না, একটা রাস্তা দেখাবে। তো সেই রাস্তায় সবাই মিলে সেটাকে মেনে চলতে হবে, এরকম একটা ব্যাপার। তো ওই জায়গাটা থেকে আসলে আমাদের দেশে আমরা যদি সম্পত্তি সংক্রান্ত আইনগুলো দেখি, আমাদের বেশ কয়েকটি ধর্ম, বাংলাদেশটা আসলে আমরা খুব লাকি যে ইটস আ মিক্সচার অফ মেনি রিলিজিয়ন। আমাদের এখানে মুসলিম আছেন, হিন্দু আছেন, খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন। সো দেখা যায় আমাদের আদিবাসীরা আছেন, ওনাদের নিজস্ব ধর্ম দ্বারা গভর্ন হন। সো এখানে দেখা যায় কি যে এক একটা ধর্মের দুটো বিষয় থাকে, একটা হচ্ছে আইন কি বলছে, আর আমি অ্যাজ এ হিউম্যান বিং, আমি একজন মানুষ হিসেবে অনেক সময় নারীরাও কিন্তু সেই ধর্মটা মানতে মোর ইন্টারেস্টেড হন দেন দ্য ল। এবং এটা বেশি দেখা যাচ্ছে গ্রামগঞ্জের দিকে। যদি আমরা একটু যাই, শহরে হয়তো অতটুকু অ্যাওয়ারনেস এখন গ্রো করছে, গ্রামের দিকে বা রুরাল এরিয়াগুলোতে এখনও আপাও ভালো জানবেন, ওনারা মাঠ পর্যায়ে কাজ করেন, যে এখনও ওই অ্যাওয়ারনেসটা আসেনি। ওরা ধর্মটাকে অবলম্বন করেই থাকতে চায়, ওই মেন্টালিটি নিয়েই ওনাদেরকে গ্রুম করা হয় ছোটকাল থেকে। তো ওই জায়গাটা থেকে আমাদের মুসলিমদের জন্য একটি ডিফারেন্ট আইন আছে, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একজন আছে, খ্রিস্টানদের জন্য একটি আছে, এবং বৌদ্ধ যারা আছেন ওনারা এখনও হিন্দু আইনটাই মেনে চলেন। এভাবে প্রপার্টিটা ডিভাইড হয়। আমার মনে হয় যে এখন আমরা যে বাংলাদেশে পদার্পণ করতে চাচ্ছি, ওই জায়গাটা থেকে ডেফিনেটলি একটা ইউনিফর্ম ফ্যামিলি ল, একটা যেখানে সম্পত্তির ক্ষেত্রে আপা একটু আগে মেনশন করছিলেন যে আমরা সিভিল লতে আমরা চলে গিয়েছি, ইউনিফর্ম একটা লতে, ক্রিমিনাল লতে আমরা চলে গেছি, তাহলে সম্পত্তিতে কেন নয়? সো ডেফিনেটলি এখন আমরা আমাদের যে আইন সংস্থা জুডিশিয়ারি রিফরমেশনের একটা কমিশন হচ্ছে, ওখানে আমরা এই দাবিগুলো কিন্তু দিতে পারি, এবং ডেফিনেটলি আমাদের আশা হচ্ছে যে তারা এগুলো একটা ইউনিফর্ম লয়ের মধ্যে আমাদের সমাজের মহিলাদেরকে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দেবেন। এবং সেটি এখন বোধহয় একটা হাই টাইম অন্তত বিষয়গুলো তুলে ধরার। একটা বিষয় খুশিপুর যদি যেটা বলছিলেন যে যদি কেউ আসলে থাকতে চান তার নিজস্ব ধর্মর যেই ল আছে সেই অনুযায়ী, সেটিও থাকার অধিকার থাকতে পারে। কিন্তু এই যে আমরা বলি যে নারীর আসলে জায়গা কোথায়, বাড়ি কোথায়, এই বিষয়টা এখন সামগ্রিকভাবে আমার শেষ প্রশ্ন আসলো আপনার কাছে যে এখনই, আমি আগেও বলছিলাম যে এখনই যেহেতু সংবিধান সংস্কারের কথাও উঠে আসছে, এখনই এই সময়টায় আপনারা আসলে কিভাবে জিনিসটাকে অ্যাড্রেস করবেন বা কিভাবে সেখানে নিয়ে যাবেন? এখানে আমাদের তো অনেক, একটা হলো যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন বিষয়গুলো সংস্কার, বেশ যোগ্য ব্যক্তি দেওয়া হয়েছে, যাদের সাথে আমরা অতীতে কাজও করেছি। আর এখন উপদেষ্টাও কয়েকজন আছে যারা আমাদের সাথে আন্দোলনে শরিক ছিলেন, এই বিষয়গুলোতেও ছিলেন। তো আমরা আশা করি তারাও বেশ সহযোগী হবে। আর নারী সংগঠনগুলো এখন উত্তম সময় যে আমরা আবার একসাথে বসে এটা নিয়ে আমরা কাজ করব। এটা অলরেডি আমাদের মধ্যে আলোচনা যে শুরু হয়নি সেটা না, শুরু হয়ে গেছে। তো এটা নিয়ে এখনই উত্তম সময় কাজ করার, যেটা বলা হয়েছে। কেন এইখানে আমার পপুলারিটি কন্টেস্ট তো দরকার হচ্ছে না, আমার সবাইকে বোঝানো। এবং একই সঙ্গে সমাজে আপনি যদি এক লাইন যুক্ত করেন যে এই নারী অধিকার কর্মীদের সাথে আসলে আপনারাও যুক্ত হয়ে কিভাবে সহায়তা করতে পারেন তাদেরকে? আমাদের একটা যে আমাদের সবসময় চেষ্টা থাকে, আপনারা জানেন, যখন কোর্টেও একটা ম্যাটার আসে, আমরা কিন্তু একজন নারীর ম্যাটারটা অলওয়েজ অ্যাজ আ উইমেন লয়ার, আমরা বা একজন যখন মহিলা বিচারক থাকেন, সবাই একটা সিম্প্যাথির টোনে দেখার চেষ্টা করি। কারণ নারীরা যে বঞ্চিত হচ্ছেন, নারীরা যে নিগৃহীত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, এটা সবাই, আমার মনে হয় পুরুষরাও স্বীকার করেন। বাট ওই জায়গাটা থেকে কতটুকু কমফর্ট জোনে তাদেরকে আনা যায়, আইনজীবী হিসাবে আমাদের সবসময় সেই সহায়তার অঙ্গীকারটা থাকে। আমরা ওই ওথটা নিয়েই আসলে সেবা করতে আসি মানুষের। তো আমাদের সব এখন নতুন বাংলাদেশে আমরা নতুন করে একটা স্পিরিট পেয়েছি যে আমরা কেমন করে কতটুকু এই অল্প সময়ের মধ্যে, এবং এই বাংলাদেশে এই সিদ্ধান্ত হয়তো খুব পপুলার হবে না, কিন্তু সরকার যেহেতু খুব পপুলার, আশা করছি যে পপুলার দিকে তারা, স্লোগান তো হলো বৈষম্য বিরুদ্ধে, তো আমরা নারী আর পুরুষের বৈষম্যটা ধরবো না। একদম
মানে যেহেতু জিনিসটাই বৈষম্য বিরোধী, সেই পপুলারিটিকে আসলে একদিকে সরিয়ে রেখে, মানে এই যে এই সম্পত্তি না দেওয়ার এটা কিন্তু বেশি পপুলার, সেটাকে সরিয়ে রেখে আসলে এই সাহসটা করবে কিনা একটা বিষয় কি, আমি একটা জিনিস যেটা আমি প্র্যাকটিস করতে গিয়ে দেখতাম, যে ধরুন আমরা বলি যে ভাইরা দিতে চায় না, কেন দিতে চায় না? আমি আমার বোনকে পড়িয়েছি, বড় করেছি, বাবা ছিলেন না, সো আমি তো ওখান থেকে কিছু পাই ওর অংশে। আবার একটা ভাই, হ্যাঁ আমি মানি যে একটা ভাই পড়িয়েছেন, ওনার একটু এক্সপেকটেশন এক্সট্রা থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় কি পুরুষদের ক্ষেত্রে একটা ভাইকেও পড়ায়নি, শুধু আমি বলছি যে অনেক সময় দেখা যায় 5 বোন 6 বোনের যে ফ্যামিলিগুলো ডিসপিউটগুলো আসে, আবার দেখা যায় কি একজনের উপর 5 জনের যখন প্রেশার পড়ে, উনি খারাপ ভালো মিলিয়ে মানুষ আছে, তো দেখা যায় কি ওই খারাপ 5 জনের প্রেশার নেওয়ার পর কিন্তু ভাইটা আসলেই দিন শেষে শূন্য হয়ে যায়। তো এই বৈষম্যগুলোর সব দিক দিয়ে মেলাতে হবে, এই ইকুয়েশনটা যেন একটা হেলদি পরিবেশ আমরা অফার করতে পারি। এক লাইনে আমরা আসলে বৈষম্যের বিলোপ চাই, এটাই হচ্ছে মূল কথা। অনেক ধন্যবাদ খুশি কবির, ধন্যবাদ সুমাইয়া আজিজ। আমরা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা চালিয়ে যাব, যেহেতু ইতিমধ্যেই মানবাধিকার কর্মীরা তুলেছেন বিষয়টা। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন ডিভিশনের সাথে।